is not the topic. It's an overview. বলতে পারিস যে কোন কোন ড্রাগ ওরকম ভাবে নাই, ড্রাগগুলোকে ক্যাটাগরাইজ কিভাবে করা হয়েছে, কিভাবে ক্যাটাগরাইজেশন হয়েছে, which should be used, which should not be used depending on their effect on the maternal fetal complex or pregnant women. ঠিক আছে, কেন ইউজ করা হবে, ইউজ করলে কি হতে পারে, তার এফেক্ট কি, এইরকম নয় প্রতিটা ড্রাগ ধরে তার মেকানিজম অফ অ্যাকশন বা তার সে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে কিনা বা ফিটাল টেরাটোজেনেসিটি আছে কিনা। ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যান কনসেপ্ট। কনসেপ্ট আর হচ্ছে এটা ব্যাপারটা বোঝার, ব্যাপারটা এরকম নয় যে ব্যাপারটা মুখস্থ করার। কেন এটা এরকম ভাবে হয়, প্রেগনেন্সির যে ড্রাগগুলো আছে সেগুলো প্রথম ক্যাটাগরাইজেশন করা হয় 1979-এ। এটা ইউএসএ তে করা হয়, ইউএস এফডিএ যেটা বলেছিলাম, এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস এফডিএ, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 1979-এ ড্রাগগুলোকে, টোটাল ড্রাগ যতগুলো হিউম্যানের ওপর ইউজ হয় সেগুলোকে ক্যাটাগরাইজ করে। ক্যাটাগরাইজ কতগুলো লেটার দিয়ে করা হয়, দ্যাট আর দ্য এ বি সি ডি অ্যান্ড এক্স। মানে এগুলো কি তোরা জানিস বা কখনো পড়েছিস বা পড়ার সময় কখনো এসছে? এ বি সি, হ্যাঁ শিডিউল এইচ, না 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 শিডিউল এইচ ড্রাগ নয়, সেগুলো আলাদা। শিডিউল এইচ ড্রাগ নয়, ড্রাগগুলোকে ক্যাটাগরি তুই বলতে পারিস, ক্যাট বলতে পারিস, ক্যাটাগরিকে শর্টে ক্যাট বলতে পারিস, ক্যাটাগরি এ ড্রাগ, ক্যাটাগরি বি ড্রাগ। শিডিউল এইচ ড্রাগ সেগুলো আলাদা, শিডিউল এইচ 1 সেগুলো আলাদা। সেগুলো হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ, নন প্রেসক্রিপশন ড্রাগ, এগুলোর উপরে কোনগুলো দেওয়া যাবে, কখন দেওয়া যাবে, তার এগেনস্টে কি কি ডকুমেন্টস রাখতে হবে, সেগুলো আলাদা। সেগুলো ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের ইন্ডিয়ার এটা শিডিউল এইচ। আর এটা এ বি সি ডি এক্স, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি অ্যান্ড ক্যাটাগরি এক্স, দিজ আর দ্য ড্রাগ। যদি কেউ আগের এডিশনের কোনো কেডি ত্রিপাঠী দেখে থাকিস, কেডি ত্রিপাঠীতে ওই অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন 6 কিংবা 7 নম্বর চ্যাপ্টারে আছে দেখবি, টেরাটোজেনেসিটির মধ্যে সেখানে এবিসি। নিউ এডিশন যেটা 8th এডিশনের সিবিএমই ভার্সনে আমি সেটা পাইনি, ঠিক আছে, কিন্তু পুরোনো বই আমরা যখন পড়েছিলাম তখন ছিল। এখনো অনলাইনে অ্যাভেলেবেল এবিসিডিএক্স ক্যাটাগরাইজেশন পাবি। 1979-এ এটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল, 1979-এ। এবং তার আগে কিছু ডিজাস্টার, যেরকম বলেছিলাম একদম প্রথম দিন বলেছিলাম, কাদের বলেছিলাম মনে নেই, যে থ্যালিডোমাইড ডিজাস্টার একটা হয়েছিল সারা ওয়ার্ল্ডে। থ্যালিডোমাইড ইজ এ ড্রাগ, এখন কি জন্য ইউজ হয়, এখন লেপ্রা রিয়াকশন, বিভিন্ন রকমের ক্যান্সার, এইসব জায়গাতে ইউজ হয় থ্যালিডোমাইড, লেফলুনোমাইড এর কনজেনার। কিন্তু থ্যালিডোমাইড প্রথমে এসেছিল ড্রাগস ফর রিডিউসিং নজিয়া অ্যান্ড ভমিটিং ইন দ্য প্রেগনেন্ট উইমেন, এটা প্রথম এসেছিল। এবং সেটার জন্য থ্যালিডোমাইড ডিজাস্টার যেটা হয়েছিল, থ্যালিডোমাইড ডিজাস্টারে সিল লিম্ব ডিফর্মিটি হয়েছিল, সিল লিম্ব ডিফর্মিটি। সেটা হচ্ছে, এবার ড্রাগটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল ইউরোপে। যদি মোবাইল থাকে, নেট থাকে, থ্যালিডোমাইড ডিজাস্টার বা সিল লিম্ব ডিফর্মিটি কি দেখতে পারিস, অসুবিধা নেই, দেখলে বুঝতে পারবি যে কি হয়েছিল। সিল লিম্ব ডিফর্মিটি সারা ওয়ার্ল্ডে, বিশেষ করে ইউরোপে। কারণ ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অ্যারাউন্ড 1950-60-র ঘটনা। ইন্ডিয়াতে সেই ড্রাগ এসেই পৌঁছায়নি, তো সেটা নিয়ে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু ইউএসএ তে তখন অলরেডি এফডিএ অ্যাক্টিং, এফডিএ অন অ্যাকশনে ছিল। তো ইউএসএ তে কিন্তু ইউএসএ যে এফডিএ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যে চিফ, সে কিন্তু বলেছিল উইদাউট এনি ট্রায়াল আমরা এই ড্রাগ ঢুকতে দেবো না। থ্যালিডোমাইড ইউরোপ থেকে কিন্তু ইউএসএ তে মার্কেটিং করতে পারেনি। কিন্তু যখন দেখা গেল থ্যালিডোমাইড ডিজাস্টার ইউরোপে বিভৎস হলো, সিল লিম্ব ডিফর্মিটি বিভৎস হলো, সিল লিম্ব ডিফর্মিটি, সিল তো দেখেছিস যে একটা ইয়ে ম্যামাল যারা ইয়েতে থাকে, সমুদ্রে থাকে, তা ওদের পা গুলো জোড়া লেগে যেত, বাচ্চাদের হাত অনেকটা ছোট ছিল, একদম ছোট হয়ে গেছিল, ফ্লিপার টাইপের হাতের মতো হয়ে গেছিল। এইখান থেকে দেখা গেল তার 5টা যে ডিজিট সেখান থেকে হাতের পাশ থেকে বেরিয়ে গেল। কিন্তু ইউএসএ তে টোটাল রিপোর্টেড কেস অ্যারাউন্ড লেস দেন 10, ঢুকতে দেয়নি, তাও কিছু চোরাপথে হয়তো ঢুকে গেছিল। এবং প্রেগনেন্সি ইনডিউস নজিয়া অ্যান্ড ভমিটিং খুবই কমন, সেখানে ইউজ হয়েছিল এবং সেটা হয়েছিল। সেই জন্য পরবর্তীকালে যে তখন হেড ছিল, একজন মহিলা ছিলেন, যিনি পরবর্তীকালে ইউএস এর সব থেকে বড় যে সম্মান ছিল
নাগরিক সম্মান ছিল, সেটাই পরে পেয়েছিলেন। ঠিক আছে, সেটা পরে, নাম আমার মনে নেই। তা সেইখান থেকে এসছে যে why a drug should not be used in the pregnancy, যদি প্রেগনেন্সিতে ইউজ করা হয় তাহলে কি কি দেখা হবে, তো সেটার উপর ক্যাটাগরাইজেশন করে এ বি সি ডি অ্যান্ড এক্স। ঠিক আছে, তার ক্যাটাগরি এ ড্রাগ, প্রথমে বলে রাখি ক্যাটাগরি এক্স, এক্স ক্রস চিহ্ন, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, দিস ড্রাগস আর কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য প্রেগনেন্সি। কন্ট্রাইন্ডিকেশন মানে ইউজ করাই যাবে না। ঠিক আছে, এবার এরপরে আসবে এ বি সি ডি, নেটে পেয়ে যাবি, বইয়ে যদি না থাকে নেটে পাবি। ঠিক আছে, কারণ নতুন বইগুলোতে ABCD X উঠে গেছে, একদম নিউয়ার ভার্সনগুলোতে, পুরোনো এডিশনে পেতে পারিস, নতুন এডিশনে পাবি না। তাহলে ABCD X, তাহলে এ ড্রাগ, এ ক্যাটাগরি ড্রাগটা দ্যাট ইজ দ্য সেফেস্ট ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি। তাহলে এ ড্রাগে কি বলছে, এ ড্রাগ বলছে সেই সমস্ত ড্রাগ যাদের ক্ষেত্রে অ্যাডেকুয়েট বলা হয়, অ্যাডেকুয়েট অ্যান্ড ওয়েল কন্ট্রোল স্টাডিজ, adequate and well-controlled studies have failed to demonstrate a risk to the fetus during the first trimester of the pregnancy. And what is the most vulnerable period during pregnancy? যেখানে ড্রাগের এফেক্ট ম্যাক্সিমাল হতে পারে, ড্রাগের নেগেটিভ এফেক্ট বা বলতে পারি টেরাটোজেনিক এফেক্ট ম্যাক্সিমাল হতে পারে, কোন পিরিয়ডে বলতে পারবি? কোন মানে ট্রাইমেস্টারের যে ট্রাইমেস্টার 9 মান্থস, 3 ট্রাইমেস্টার ইউজ ভাগ করা হয়, আপ টু 12 উইকস, তারপরে 12 থেকে 30 উইকস, দেন থার্ড ট্রাইমেস্টার। তাহলে কোন সময়টা সব থেকে বেশি ভালনারেবল, কোন সময়টা ম্যাক্সিমাল ভালনারেবিলিটি অফ দ্য ফিটাস থাকে? একদম ডে ওয়াইজ মেনশন করা আছে টেরাটোজেনিসিটি যেখানে আছে। During the period of the organogenesis, during the period of the organogenesis, the fetus is most vulnerable to the exogenous products. ঠিক আছে, ডিউরিং দ্য, এবার অর্গানোজেনেসিস পিরিয়ডটা কখন? একদম 18 ডেজ, 18 to 55 ডেজ, 18th ডেজ টু 55 ডেজ, 55th ডেজ, এই সময়টা হচ্ছে অর্গানোজেনেসিসের টাইম, and this is the most vulnerable period. এবার অ্যাডেকুয়েট, আমি যে বললাম ক্যাটাগরি এ, ক্যাটাগরি এ বলছে অ্যাডেকুয়েট অ্যান্ড দ্য ওয়েল কন্ট্রোল স্টাডিজ হ্যাভ ফেইলড টু ডেমনস্ট্রেট এনি রিস্ক টু দ্য ফিটাস ডিউরিং দ্য সব থেকে ভালনারেবল পিরিয়ড, ফার্স্ট ট্রাইমেস্টার, 12 উইকস, 7/84 ডেজ, তার মধ্যে 18 to 55 ডেজ ওইখানেই আসছে। তাহলে ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অফ দ্য প্রেগনেন্সি অ্যান্ড তারপরে ল্যাটার পিরিয়ড অফ দি প্রেগনেন্সিতেও কিন্তু কোনো এফেক্ট নেই। ঠিক আছে, তাহলে এইটা ড্রাগ গুলো হচ্ছে ক্যাটাগরি এ ড্রাগ। তাহলে এদের এগেইনস্টে কোনো কিছু নেগেটিভ কিছু পাওয়া যায়নি। অ্যাডেকুয়েটে বলাই হচ্ছে অ্যাডেকুয়েট অ্যান্ড দ্য ওয়েল কন্ট্রোল স্টাডিজ ইন দ্য প্রেগনেন্ট উইমেন। ঠিক আছে, তাহলে এখানে কিছু কিছু ড্রাগ আছে, যেমন হচ্ছে এই যে বাইরে থেকে আমরা যে থাইরক্সিন অ্যাডমিনিস্টার করা হয়, লিভোথাইরক্সিন, T4, T3, মাঝে মাঝে T3ও দেওয়া হয়, সেটা ফলিক অ্যাসিড যেরকম অ্যাডমিনিস্টার করা হয়, দিস আর দ্য সেফেস্ট ড্রাগ, দিস আর দ্য ক্যাটাগরি এ ড্রাগ in pregnancy category, তো these are the A drug can be used, ঠিক আছে, কোনো without any effects। এরপরে আসবে ক্যাটাগরি বি ড্রাগ। হোয়াট ইজ ক্যাটাগরি বি ড্রাগ? ক্যাটাগরি বি ড্রাগে বলা হয়েছে যে হিউম্যানের উপরে এর কোনো স্টাডি নেই, অ্যাডেকুয়েট অ্যান্ড ওয়েল কন্ট্রোল স্টাডি নেই। একটা স্টাডি থাকলেও হবে না, স্টাডি থাকতে হবে, সেখান থেকে কিছু পাওয়ার মানে স্টাডির পাওয়ার থাকতে হয়, স্টাডির কিছু অনেকগুলো ক্যারেক্টার আছে, সেই সমস্ত জিনিসপত্র দেখার পর দেখা গেছে যে হিউম্যানের উপরে সেরকম কোনো স্টাডি নেই, স্টাডি থাকলেও তার কোনো সিগনিফিকেন্স নেই, সেরকম হিউম্যানের উপর কোনো ডাটা, রিপ্রেজেন্টেবল কোনো ডাটা নেই। ঠিক আছে, মানে প্রেগনেন্ট উইমেনের উপরে সেই সমস্ত ড্রাগের কি রকম এফেক্ট হতে পারে বা ফিটাল এফেক্ট কি রকম হতে পারে তার কোনো ডেটা নেই, বা থাকলেও সেটা ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট। আর এটা কিন্তু অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডি, অ্যানিমালের উপর প্রি ক্লিনিক্যাল যখন স্টাডি করা হয়েছে তখন দেখা গেছে যে অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডি have failed to demonstrate any effect on the fetus. অ্যানিমালের উপর স্টাডিতে, প্রি ক্লিনিক্যাল স্টাডিতে, মানে স্টাডি তো দু রকম হয়, একটা প্রি ক্লিনিক্যাল স্টাডি, তারপরে ক্লিনিক্যাল স্টাডি, তারপরে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 চলে আসে। তাহলে এই ক্লিনিক্যাল স্টাডিজটা হয় কিন্তু হিউম্যানসের উপরে, আর প্রি ক্লিনিক্যাল স্টাডি কম্পিউটার সিমুলেশন মডেল হতে পারে বা তারপরে অ্যানিমাল স্টাডিজ হতে পারে। অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডিতে these drugs have failed to demonstrate any effect on the fetus, any negative effect on the fetus। ঠিক আছে, সেখানে কোনো এফেক্ট
ডেমনস্ট্রেট করা যায়নি, কিন্তু হিউম্যানের ওপর আমার কোনো ডেটা নেই, বা থাকলেও দ্যাট ইজ ইনসাফিসিয়েন্ট অর ইনঅ্যাডিকুয়েট বা ইনসিগনিফিক্যান্ট। তাহলে এইটা হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি বি ক্যাটাগরিটা, ঠিক আছে। এরপরে আসবে প্রেগনেন্সি ক্যাটাগরি সি, মোস্ট একটুখানি অন্যরকম। বলছে অ্যানিমাল স্টাডিতে দেখা গেছে যে অ্যানিমাল স্টাডিজে দেখা গেছে যে ফিটাসের ওপরে কিছু রিস্ক আছে। অ্যানিমাল স্টাডিজে দেখা গেছে যে ফিটাসের ওপরে কিছু রিস্ক আছে, ফিটালের ওপরে কিছু রিস্ক আছে, কিন্তু হিউম্যানের ওপরে কোনো স্টাডি নেই, ইনঅ্যাডিকুয়েট স্টাডি, ইনসাফিসিয়েন্ট স্টাডি। সিতে কিছু রিস্ক পাওয়া গেছে, অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডিতে দেখা গেছে কিছু রিস্ক আছে, কিন্তু হিউম্যানের ওপরে স্টাডিতে, প্রেগনেন্ট উইমেনের উপরে স্টাডিতে হয়নি, বা থাকলেও সেটা ইনঅ্যাডিকুয়েট ডাটা, ইনসাফিসিয়েন্ট ডাটা, সেগুলোর সিগনিফিক্যান্স সেরকম কিছু কিরকম নেই, ধরা হয় না, তো সিগনিফিক্যান্স নেই। তাহলে সেই ক্যাটাগরি ড্রাগ হলো প্রেগনেন্সি ক্যাটাগরি সি। এইবার প্রেগনেন্সি ক্যাটাগরি সি এর ব্যাপার হচ্ছে দিস ক্যান বি ইউজড, বলছে এবার বলছে বাট দ্য ড্রাগ, মানে ওয়ারেন্ট দ্য ইউজ অফ দি ড্রাগ, ঠিক আছে। পোটেনশিয়াল এর একটা তো, আমি কিছুর জন্য কোনো একটা প্রেগনেন্ট উইমেনকে কেন ড্রাগ দিতে যাবো, ওয়াই, দেয়ার ইজ এ সার্টেন কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশন থাকবে, ক্লিনিক্যাল কিছু জাস্টিফিকেশন থাকবে সেই ড্রাগটা দেওয়ার। সেখানে বলে বাট দ্য potential benefit may warrant the use of the drug despite potential risk। তাহলে পোটেনশিয়াল বেনিফিট যেটা হবে সেটার জন্য আমি সেই ড্রাগটাকে প্রেগনেন্ট উইমেনের উপরে ইউজ করতে পারি, কিন্তু ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক, সেখানে কিছু রিস্ক থাকতে পারে, বা রিস্ক পরবর্তীকালে ফিটাল টেরাটোজেনেসিটি বা দেয়ার ইজ সাম প্রবলেম হতে পারে, টেরাটোজেনেসিটি বলা ভুল, দেয়ার ইজ সাম এফেক্ট হতে পারে, নেগেটিভ এফেক্ট হতে পারে, ঠিক আছে। এখানে বলা আছে ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক থাকা সত্ত্বেও আমি ইউজ করি, তার মানে এখানে একটা রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের ব্যাপার আসছে, রিস্ক অ্যান্ড বেনিফিট। তাহলে আমার রিস্ক কি, বেনিফিট কি, তাহলে আমাকে কিন্তু সবসময় বেনিফিটটাকে প্রাধান্য দিতে হবে, বেনিফিটটাকে, যে এখানে দেখা যাচ্ছে যে বেনিফিট ক্লিয়ারলি আউটওয়ে দ্য রিস্ক, মানে বেনিফিটের থেকে বেনিফিটটা অনেক বেশি রিস্কের থেকে। তাহলে কি বলছে, অ্যানিমাল স্টাডিজে পাওয়া গেছে কিছু এফেক্ট পাওয়া গেছে ফিটাসের উপরে, অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডি, বাট হিউম্যান স্টাডিজ ইনঅ্যাডিকুয়েট, ইনসিগনিফিক্যান্ট, বা সেরকম সেরকম কোনো রেজাল্ট বা নো কোনো হিউম্যান স্টাডি নেই। এক একটা ড্রাগের ক্ষেত্রে কোনোটাই স্টাডি আছে, কোনোটাই নেই, কোনোটাই হয়েছে ইনসিগনিফিক্যান্ট রেজাল্ট হয়েছে, ইনসিগনিফিক্যান্ট সেগুলো সিগনিফিক্যান্স সেরকম নেই। তাহলে সেই রকম জিনিস হতে পারে, কিন্তু বা পোটেনশিয়াল বেনিফিট, বাট দ্য potential benefit use of the drug in the pregnant women use করছি, potential benefit may warrant the use of the drug despite potential risk, potential risk থাকা সত্ত্বেও আমি ইউজ করছি, বিকজ রিস্ক বেনিফিট রেশিওতে দেখা গেছে যে আমার রিস্কটা কম, বেনিফিটটা বেশি, সেরকম কিছু ড্রাগ রয়েছে। দিস আর দ্য প্রেগনেন্সি ক্যাটাগরি সি ড্রাগ। এরপর আছে প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ড্রাগ। প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ড্রাগ কিরকম বলা আছে, যে এগুলোতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যে আমাদের ডেটা জেনারেটেড হয়েছে, বিভিন্ন রকম মার্কেটিং এক্সপিরিয়েন্স হয়েছে, ইনভেস্টিগেশনাল স্টাডিজ হয়েছে, এছাড়াও কিছু স্টাডিজ হিউম্যানের উপরেও হয়তো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে হিউম্যান ফিটাসের উপরে কিছু এফেক্ট রয়েছে, হিউম্যান ফিটাসের উপরে এদের কিছু এফেক্ট, নেগেটিভ এফেক্ট রয়েছে, সেটার এভিডেন্সও রয়েছে। এমন নয় যে রিস্কের উপর না, এটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, মানে অলরেডি হয়ে গেছে, প্রিভিয়াস ডেটা থেকে আমরা এগুলো পাচ্ছি, ঠিক আছে, সেই সমস্ত জিনিসপত্র আমরা পাচ্ছি, কিন্তু তারপরেও পোটেনশিয়াল বেনিফিট মে ওয়ারেন্ট দ্য ইউজ অফ দ্য ড্রাগ ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক। পোটেনশিয়াল বেনিফিট, এখানেও দেখা যাচ্ছে আমাদের একটা রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্ট করতে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে রিস্কের থেকে বেনিফিটটা আমার বেশি, বেশি না থাকলে আমরা সেই ড্রাগ ইউজ করব না। যদি রিস্ক বেনিফিট রেশিওতে আমরা দেখি যে রিস্কই বেশি থাকছে, বেনিফিট কম থাকছে, তাহলে সেটা ইউজ করব না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেনিফিটটা কিছুটা হলেও বেশি, সেই জন্য এই ড্রাগগুলোকে আমরা প্রেগনেন্সির সময় ইউজ করতে পারি ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক। তাহলে রিস্ক বেনিফিট দুটোই আমাকে দেখতে হবে, তারপরে আমরা সেই ড্রাগগুলোকে ইউজ করব। আর এটার হিউম্যান ফিটাল অ্যাডভার্স এফেক্ট রয়েছে, সেগুলো এভিডেন্স বেসড, মানে প্রিভিয়াসলি বিভিন্ন স্টাডিতে, ইনভেস্টিগেশনাল স্টাডিতে দেখা গেছে, মার্কেটিং এক্সপিরিয়েন্সে দেখা গেছে, অথবা কোনো ইনভেস্টিগেশনেও দেখা গেছে যে পোস্ট মার্কেটিং কোনো ইনভেস্টিগেশন হয়েছে, বা এরকম কোনো এক্সপোজার, অ্যাক্সিডেন্টাল এক্সপোজার বা এক্সপোজার হয়েছে, সেখান থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে দেখেছি
যে এটা হিউম্যান ফিটাসের উপরে ডিলিটোরিয়াস এফেক্ট তৈরি করে। বাট কিছু সিচুয়েশন থাকে সেখানে হয়তো সেই ড্রাগটাকে আমার ইউজ করতেই হবে, সেটা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই, তখন সেই ড্রাগটাকে আমরা ইউজ করছি। তখন কিন্তু তাকে একটা কিন্তু থাকছে, ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক, পোটেনশিয়াল বেনিফিট মে ওয়ারেন্ট দ্য ইউজ অফ দ্য ড্রাগ ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক। রিস্ক থাকা সত্ত্বেও আমরা ইউজ করছি, কিন্তু রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের সময় আমরা দেখছি বেনিফিটটা রিস্কের থেকে কিছুটা হলেও বেশি। এই হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ড্রাগ। এরপর হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স ড্রাগ, এ বি সি ডি এক্স। এক্স, দিস ড্রাগস সিমিলারলি একদম ক্লিয়ার ভাষায় যেটা লেখা থাকে, দিস আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। দিস ড্রাগস আর কন্ট্রাইন্ডিকেটেড, প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স হলে দিস ড্রাগস আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। একদম সিম্পল টার্ম, ধর এসিএ ইনহিবিটর, এআরবি, মিথোট্রেক্সেট, থ্যালিডোমাইড, দিস আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। কেন? যে অ্যানিম্যাল অ্যান্ড দ্য হিউম্যান রিপ্রোডাকশন স্টাডিতে দেখা গেছে যে দে হ্যাভ ডিলিটোরিয়াস এফেক্ট। বিভিন্ন ইনভেস্টিগেশনাল স্টাডিতে দেখা গেছে, বাই স্টাডিজ বা মার্কেটিং এক্সপিরিয়েন্স বা বিভিন্ন ইনভেস্টিগেশনের সময় দেখা গেছে যে দিস আর প্রডিউসিং দ্য হার্মফুল এফেক্ট অন দ্য ফিটাস। অ্যান্ড আরেকটা কি, যদি আমরা এই ড্রাগটাকে ইউজ করি, যে এখানে একটা রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের ব্যাপার আসছে। ইফ দিস ড্রাগস আর ইউজড ইন দ্য প্রেগনেন্ট উইমেন, তাহলে আমাদের দেখা যাবে যে রিস্কটাই বেশি, বেনিফিটটা কম। তাহলে আগে দুটোতে ছিল যেগুলোতে ইউজ করতে পারছি সেখানে বেনিফিটটা কিছুটা হলেও বেশি, সিতে একটু বেশি, কিন্তু ডিতে দেখা গেল যে ডেসপাইট সেখানে হিউম্যান অ্যাডভার্স এফেক্ট পাওয়া গেছে। ঠিক আছে, আরেকটা সিতে কি পাওয়া গেল, অ্যানিম্যালের রিপ্রোডাকশন স্টাডিতে অ্যাডভার্স এফেক্ট পাওয়া গেছে। ডিতে দেখা গেল যে হিউম্যানের উপরে অ্যাডভার্স এফেক্ট আছে, কিন্তু এই ড্রাগ সি আর ডি কে আমরা ইউজ করছি যে রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের উপর দাঁড়িয়ে। রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের সময় দেখা গেছে যে বেনিফিটটাই বেশি, রিস্কটা কম। কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স ড্রাগের ক্ষেত্রে দেখা গেল যে এটা তো হিউম্যানের উপরেও টেরাটোজেনিক এফেক্ট রয়েছে, অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডিতেও দেখা গেছে টেরাটোজেনিক এফেক্ট রয়েছে। আর এই ড্রাগটা যদি আমি প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে ইউজ করি, তাহলে দিস আর কেপেবল অফ প্রডিউসিং, কেপেবল নয়, বিভিন্ন যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ডাটা সেখান থেকে পাওয়া গেছে, সেখানে দিস আর প্রডিউসিং মোর হার্ম টু দ্য ফিটাস দ্যান দ্য বেনিফিট। রিস্ক বেনিফিট রেশিওতে দেখা যায় যে রিস্কটা বেশি, বেনিফিটটা অনেক কম। ঠিক আছে, তাহলে এই হলো প্রেগনেন্সি ক্যাটাগরাইজেশন। কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরাইজেশনের অনেকগুলো প্রবলেম ছিল। দ্য মোস্ট একটা কমন প্রবলেম হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি হচ্ছে এমন একটা জায়গা যেখানে অ্যানিমাল রিপ্রোডাকশনে পাওয়া গেছে, কিন্তু হিউম্যান এর উপর স্টাডি নেই, ইনঅ্যাডিকুয়েট স্টাডি বা ইনসিগনিফিকেন্ট স্টাডি রয়েছে। এবার সেটা তো একটা ড্রাগের নয়, সমস্ত ড্রাগকে ক্যাটাগরাইজ করে এই 5টা গ্রুপের মধ্যে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, 5টা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। কিছু ড্রাগ এ, কিছু ড্রাগ এক্স, এক্সট্রিমে কোনো অসুবিধা নেই, মধ্যেখানে জোনগুলো নিয়েই প্রবলেম হচ্ছে, বিশেষ করে সি জোন। এবার এরকম কিছু ড্রাগ তো থাকতেই পারে বা ড্রাগ আছেও যারা দের হিউম্যানের উপরে স্টাডিও নেই, অ্যানিম্যালের উপর স্টাডিও হয়নি, বা অ্যানিম্যাল থেকেও যে কোনো ডেটা পাওয়া যায়নি, সেরকম কোনো ডেটা পাওয়া যায়নি, ইনসিগনিফিকেন্ট ডেটা, আবার হিউম্যানের উপর স্টাডিও নেই। তাহলে এগুলোতে আবার ডিতেও আমি ফেলতে পারছি না, আবার বিতেও আমি ফেলতে পারছি না। বিতে বলা হয়েছে যে অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডিতে কোনো এফেক্ট নেই, কিন্তু হিউম্যানের উপরে স্টাডি নেই। আমি বিতেও ফেলতে পারছি না, আবার ডিতে বলা আছে হিউম্যান ফিটাল অ্যাডভার্স এফেক্ট রয়েছে, দেয়ার ইজ এভিডেন্স, আমি ডিতেও ফেলতে পারছি না। তখন আলটিমেটলি এই দুইয়ের মাঝে পড়ে সিতেই ঢুকছে। কিন্তু তাহলে সিটা এমন একটা জোন হয়ে গেল যেখানে অ্যানিমাল রিপ্রোডাকশনের উপর স্টাডি পেতেও পারি, নাও পেতে পারি, হিউম্যানের উপরে স্টাডি ইনসিগনিফিকেন্ট। তাহলে এই যে এই রকম যে কেসগুলো রয়েছে, এই রকম যে জিনিসপত্রগুলো হচ্ছে, সেগুলো থেকে ওভারকাম করার জন্য, এটা তো প্রথম এসেছিল 1979, ইউএসএফডি 1979 এই ড্রাগ ক্যাটাগরাইজেশন ABCDX-টা তৈরি করেছিল। এইটাকে মডিফাই করার জন্য এটাকে দেখা গেছে ইভ্যালুয়েট করে তারা একটা নতুন জায়গায় এসছে, দ্যাট ইজ কল্ড, এটা তো আর বইয়ে পাবি না, এটা বইয়ে নেই, নেটে আছে, আমি নেট থেকে বার করলাম। এটাকে বলা হয় প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল। দ্য ড্রাফট ছিল 2015 এসছে মোটামুটি, ঠিক আছে, ড্রাফট। তারপরে এদের টার্গেট ছিল, এটাও ইউএসএ তে এসছে, যে এদের টার্গেট ছিল একটা জিনিস ইমপ্লিমেন্ট করে সেটাকে কার্যক্ষম অবস্থায় আসতে, মানে
টু দ্য পপুলেশনের কাজে সার্ভিং এ আসতে কিন্তু অনেকটা সময় লাগে, যেখানে অলরেডি এক্সিস্টিং একটা সিস্টেম রয়েছে, যেখানে ABCDX ক্যাটাগরাইজেশন রয়েছে। যেমন ইন্ডিয়াতে আধার কার্ড, সেটা তো একদিনে হয়ে যাবে না, এক মাসেও হয়ে যাবে না। 1.4 বিলিয়ন পপুলেশন, সেখানে কিন্তু অনেক দিন সময় লাগছে, একটা টাইম পিরিয়ড। তা এই ড্রাগগুলোর ক্যাটাগরাইজেশনটাকে অন্যভাবে নিয়ে আসার জন্য নতুন রুল যেটা এসেছে, দ্যাট ইজ কল্ড দ্য প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল। সেই প্রেগনেন্ট রুলের কিছুটা ওভারভিউ এখান থেকে তোমরা পেতে পারিস। এই হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল, ঠিক আছে। এবার কিছুতে এর আগে কিছু ডেটা ছিল যে প্রেগনেন্সিতে কিরকম ড্রাগ ইউজ হয়। মোটামুটি দেখা যাচ্ছে যে ইউএসএ, এটা সমস্ত ডেটাগুলো ইউএসএ দেওয়া আছে বলে আমি আর ইউজ করি, দেখাই না যে প্রেগনেন্সিতে কিরকম ড্রাগ ইউজ হয়, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল কবে থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, তাদের টার্গেট। কিন্তু হোয়াট ইজ দ্য ইন্টেন্ট অফ PLR, মানে এরা PLLR প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুলের টার্গেটটা কি, তারা কি করতে চাইছে, এটা কি বলে, এটা বলছে প্রোভাইড দ্য প্রেসক্রাইবার, মানে প্রেসক্রাইবার যে থাকবে একজন, প্রোভাইড দ্য প্রেসক্রাইবার উইথ রিলিভেন্ট ইনফরমেশন। কি রকম ইনফরমেশন দেবে, কি মানে সেই ইনফরমেশন দেবে টু হেল্প দ্য প্রেসক্রাইবার অর ট্রিটিং যে ফিজিশিয়ান থাকবে ফর ক্রিটিক্যাল ডিসিশন মেকিং। একটা সার্টেন টাইমে একটা ক্রিটিক্যাল ডিসিশন নিতে হবে, ক্রিটিক্যাল ডিসিশন মেকিং হোয়েন হি অর শি, মানে প্রেসক্রাইবার ট্রিটিং এ প্রেগনেন্ট উইমেন। এবার প্রেগনেন্ট উইমেন নর্মাল প্রেগনেন্সি দ্যাট ইজ আলাদা, কিন্তু প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড উইথ সাম ডিজিজ, সেটা জিনিসটা আলাদা। সেখানে কিছু তাকে ট্রিট করতেই হবে। সেই ট্রিট করার জন্য তাকে ইনফরমেশনটা পাওয়া যাবে, যে প্রোভাইড দ্য প্রেসক্রাইবার উইথ রিলিভেন্ট ইনফরমেশন ফর ক্রিটিক্যাল ডিসিশন মেকিং হোয়েন ট্রিটিং এ প্রেগনেন্ট অর ল্যাকটেটিং উইমেন। এবার তারপরে বলছে এর আগেরটা যেটা ক্যাটাগরাইজেশন, এবার যে ক্যাটাগরাইজেশন যেটা করা হয়েছিল সেটা বলা হয় ওভারলি সিম্পলিস্টিক অ্যাটিটিউড। ABCDX একটা ক্যাটাগরাইজেশন করে দেবে। আরেকটা জিনিস ইউজ করা হয় যেটা আমাদের এখানে বিভিন্ন জায়গায়, গ্রেডিং সিস্টেম। এর থেকে বিটা কম ভালো, বি এর থেকে সিটা কম ভালো, সি এর থেকে ডিটা কম ভালো, এক্স কন্ট্রাইন্ডিকেটেড। মানে এই একটা গ্রেডিং সিস্টেম আমাদের মনের মধ্যে বসে গেছে, যে যত না এটা ক্যাটাগরাইজেশনের জন্য ইউজ করা হয়েছে, এটা এইভাবে যেখানে আরো অন্যান্য দিক, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আদার্স পার্সপেক্টিভস, তো সেইগুলো বাদ দিয়েও কিন্তু অন্যান্য পার্সপেক্টিভ গুলো বাদ দিয়ে আমরা এটাকে গ্রেডিং সিস্টেম হিসেবে ইউজ করে দিয়েছি। যে আমি একটা ড্রাগ হয়তো কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে বি ক্যাটাগরি ড্রাগ পেলাম না, হয়তো এ ক্যাটাগরি ড্রাগ পেলাম না, সেখানে আমি বি ক্যাটাগরি দিচ্ছি, বা আমার হাতে বা আমার আশেপাশে অ্যাভেলেবেল নেই বলে আমি বি বা বি এর থেকে সি। তাহলে আমার ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে আমি এটা পাচ্ছি না বলে এটা দিয়ে দিচ্ছি হয়তো কোনো সিচুয়েশনে, যে আমি নিজেকে রিলেটিভলি সেফ মনে করছি, যে না আমি রিলেটিভলি তো আমি গ্রেডিং সিস্টেমে ঠিকঠাক জায়গাতেই আছি, ঠিক আছে। যে যেটা হয় আমাদের ধারণাটা হয় যে অনেক সময় পরীক্ষার মার্কস বলা হয় যে তার মেধার প্রতি সঠিক জাস্টিফিকেশন করেছে কি করেনি, সেটার জন্য নাম্বার ইজ নট সাফিসিয়েন্ট, অন্যান্য দিকও দেখা উচিত, সবাইকে এক ক্যাটাগরিতে ফেলা যায় না। তা এটারও সেরকম হয়ে যাচ্ছে, যে ক্যাটাগরাইজেশন এরকম হয়ে যাচ্ছে, যে রিলেটিভ সেফ, রিলেটিভলি আনসেফ, সবকিছু রিলেটিভ আপেক্ষিক হয়ে যাচ্ছে, ঠিকঠাক একটা অ্যাসেসমেন্ট হচ্ছে না, ওভারলি সিম্পলিস্টিক অ্যাটিটিউড হয়ে যাচ্ছে। তা সেটার জন্য সেখান থেকে এবার তারপরে কি বলছে, মোর কমপ্লিট স্টেটমেন্ট অফ দ্য নোন রিস্ক বেসড অন দ্য ডেটা, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ডেটা। আমি ডেটা থেকে যেরকম পাচ্ছি তাকে আমি বলতে পারছি যে রিস্ক কতটা আছে। রিস্ক মানে একটা জিনিসের, একটা পেশেন্টের হয়তো তার ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, বোথ প্যারেন্টস, যে বাবা মা দুজনেরই ডায়াবেটিস আছে, ছেলে বা মেয়ে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, দ্যাট ইজ দ্য রিস্ক, আর হয়েছে, দ্যাট ইজ দ্য এফেক্ট। তার মানে এখানে হচ্ছে রিস্ক একটা রয়েছে, এই যে মোর কমপ্লিট রিস্ক বেসড অন দ্য অ্যাভেলেবেল ডাটা। অ্যাভেলেবেল ডাটা যেরকম হচ্ছে তাকে রিস্ক ফ্যাক্টরও বলছে, যে এত পার্সেন্ট পেশেন্টের এক্সপেক্ট করা হয়েছিল, হতে পারে যেটা আগের ডেটা থেকে, কিন্তু হয়েছে এত পার্সেন্ট, সেটা বেশিও হতে পারে কমও হতে পারে। তাহলে মোর কমপ্লিট স্টেটমেন্ট অন দ্য রিস্ক ডিপেন্ডিং, মানে সেটা কার উপর বেস করছে, সেটা এখনো পর্যন্ত যে আমি অ্যাভেলেবেল ডেটা পেয়েছি সেটার উপরে। তারপরে কি বলছে, কনসিডারেশন অফ মেডিকেল অ্যান্ড দ্য ডিজিজ কন্ডিশন। এবার সারা পৃথিবীতে সমস্ত নর্মাল প্রেগনেন্সিতে তো সমস্ত যারা নিউ বর্ন হয় তারা তো মে নট বি সবসময় যে নর্মাল হয় তা তো নয়, কিছু কিছু থাকে হয়তো কোনো প্রবলেম নেই, আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি, কোনো কিছুতে এক্সপোজার হয়নি, কোনো ইনফেকশন, কোনো ডিজিজ, কোনো ড্রাগ, তারপরেও সেখানে কিছু ফিটাল ম্যাল ফরমেশন থাকে, সেখানেও কিছু ফিটাল ম্যাল ফরমেশন থাকলেও থাকতে পারে। তাহলে সেটা কিন্তু নট ডিপেন্ডস অন দ্য এক্সপোজার টু দ্য ড্রাগ, নট ডিপেন্ডিং অন দ্য এক্সপোজার
লাস্টে লেখাও আছে দেখ, কনসিডারেশন অফ দ্য মেডিকেল অ্যান্ড ডিজিজ ফ্যাক্টর। এইবার যেটা হচ্ছে যে সেটার সাথে কিন্তু একটা কম্পেয়ার করা হয়, সেটা একটা নাম্বারস আছে যে সারা পৃথিবীতে দেখা গেছে যে উইদাউট এনি কমপ্লিকেশন ইন দ্য প্রেগনেন্সি তারপরেও কিছু ফিটাল ম্যালফরমেশন হয়, দ্যাট ইজ নট মানে কোনো কিছু দিয়ে প্ররোচিত নয়, কোনো কিছু তাকে প্রভাবিত করেনি ফিটাল ম্যালফরমেশনটা, এরকম হতে পারে, কিন্তু তারপরেও এরকম হয়। এবার তো মেডিকেল অ্যান্ড ডিজিজ কন্ডিশনেও তো সেরকম হতে পারে। মেডিকেল অ্যান্ড মানে কোনো একটা পার্টিকুলার কন্ডিশন, ধর প্রি এক্লাম্পসিয়া দ্যাট ইজ অ্যান কন্ডিশন, এক্লাম্পসিয়া দ্যাট ইজ অ্যান কন্ডিশন, সেখানে ফিটাল ম্যালফরমেশন হওয়ার চান্স হয়তো বেশি, সেখানে হয়তো ফিটাল ম্যালফরমেশনের চান্স বেশি। এইবার সেইটাকে যদি আমি ট্রিট করি কোনো একটা ড্রাগ দিয়ে, তাহলে তখন যে ফিটাল ম্যালফরমেশনের রিস্ক আসবে সেটা তো আমাকে কম্পেয়ার করতে হবে, যে জেনারেল পপুলেশনে এত, পার্টিকুলার এই ডিজিজ পপুলেশনে দেয়ার ইজ রিস্ক অফ ডেভেলপিং ফিটাল ম্যালফরমেশন এত, এবং সেখানে যদি আমি তাকে ড্রাগ দিয়ে ট্রিট করি, পার্টিকুলার কিছু ড্রাগ দিয়ে সেই কন্ডিশনটাকে চ্যালেঞ্জ করি বা ট্রিট করি, তাহলে সেখানে ফিটাল ম্যালফরমেশন কত হচ্ছে, সেখানে টেরাটোজেনিসিটি কত হচ্ছে, সেখানে পার্সেন্টেজ কি বাড়ছে না একই থাকছে না লেস লাইকলি থাকছে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে তখনই ব্যাপারগুলো আসবে টেরাটোজেনিসিটি, মানে ইট ইজ আ থিঙ্কিং বা ফ্যাক্টর। এবার যে হিউম্যান ডাটা অ্যাডেড হোয়েন অ্যাভেলেবেল, এবার সবসময় এই যে বললাম প্রেগনেন্ট উইমেন ইজ এন pregnancy is an physiological state, that is an vulnerable state. Fetus are the one of the most vulnerable thing to the drugs or exogenous product. সেই জন্য হিউম্যান ডাটা অ্যাডেড হোয়েন অ্যাভেলেবেল, সবসময় তো হিউম্যান ডাটা নাই পাওয়া যেতে পারে, কারণ হিউম্যানের উপর এক্সপেরিমেন্ট হয়নি, হিউম্যানের উপর কোনো স্টাডি হয়নি, কোনো ইনভেস্টিগেশন হয়নি, ড্রাগ এক্সপোজার হয়নি যখন অ্যাভেলেবেল। আর অ্যানিমাল ডাটা পুট ইন কনটেক্সট অফ দি হিউম্যান এক্সপোজার, হিউম্যান এক্সপোজার এবার পার্টিকুলার সেই রকম কন্ডিশন, হাইপারটেনসিভ কন্ডিশন, কোনো একটা পার্টিকুলার ডিজিজ কন্ডিশন, সেটা আমাদের অ্যানিমাল মডেলে তৈরি করা হয়, ঠিক আছে, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, সেরকম সিমুলেট করা হয় অনেকটা, দিয়ে দেখা হয়, সেখানে ড্রাগ দিয়ে দেখা হয় যে তার এফেক্টটা কি, সেটা বলছে সেখানে বলছে অ্যানিমাল ডাটা পুট ইন কনটেক্সট অফ দি হিউম্যান এক্সপোজার অ্যান্ড এক্সপ্লিসিটলি সেড when there is no data available, যে এখানে বলা হচ্ছে যে আমাদের কাছে কোনো ডেটা নেই, হিউম্যানের উপরেও প্রেগনেন্সির কোনো ডেটা নেই, অ্যানিমালের ক্ষেত্রে আমাদের অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডি বা এনিথিং স্টাডি এরকম নেই, সেটাকে আমরা ক্লিয়ারলি বলে দিচ্ছি উই হ্যাভ নো ডেটা এগেইনস্ট দিস ড্রাগ ইউজিং প্রেগনেন্সি হিউম্যান অ্যানিমাল। ঠিক আছে, এরপরে পরেরটা এবার এটা আগের থেকে কিছুটা একটু কি ছিল, আগে কি করা হয়েছে, আগে প্রেগনেন্সি আলাদা ছিল, লেবার এন্ড ডেলিভারি আলাদা ছিল, আর নার্সিং মাদার্স এর আলাদা ছিল, এখন 1 আর 2 কে একসাথে করে দেওয়া হয়েছে, এটা ইউএসএ তে 8.1 মনে রাখার দরকার নেই। আর নতুন একটা দেখা হয়েছে ফিমেলস এন্ড মেলস, এটা এই টোটাল প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন লেভেলিং রুলের একটা পার্ট আসবে, নতুন অ্যাডেড হয়েছে, সেখানে জেনোটক্সিসিটি আছে কিনা, মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পটেনশিয়ালের উপর এর কোনো এফেক্ট আছে কিনা কোনো পার্টিকুলার ড্রাগ, সেটা আলাদা একটা সেকশনে অ্যাড করতে হবে, সেটা প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন লেভেলিং রুলে বলা আছে। নেক্সট, এবারে প্রেগনেন্সির আন্ডারে কি কি জিনিসপত্র আসবে, হোয়াট আর এই যে নতুন যে আগে থেকে ABCDX ক্যাটাগরাইজেশন, তারপরে কি কি ছিল কি কি আসবে। এবার ইউএসএ তে অনেক কিছু মেনটেন হয়, আর নতুন PLLR এ কি কি ঢুকবে, যেটা স্টার মার্ক করা আছে নতুন অ্যাড হয়েছে এটা, আর আগে যেটা ছিল ওদের প্রেগনেন্সি, ওদের রেজিস্ট্রি, ওদের ডেটা মেনটেনিংটা অনেক ক্যাপাসিটি অনেক বেশি এবং মেনটেনও হয় খুব, প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি, মানে পার্টিকুলার একটা ড্রাগ দেখা গেল সেটা সেফ আনসেফ হোয়াট এভার দ্য ইজ, সেই ড্রাগটা প্রেগনেন্সিতে এক্সপোজড কতটা হয়েছে, মানে কত পার্সেন্ট, ওটা ডেটা মেনটেন হয়, ওটা সবই কম্পিউটারাইজড, দে আর কেপেবল অফ মেনটেনিং দ্য ডেটা ইনরমাসলি, ডেটাটা দিয়ে ওরা বিভৎসভাবে মেনটেন করে এবং মেটিকুলাসলি মেনটেন করে। প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি, কোন ড্রাগের কোন প্রেসক্রিপশনের এগেইনস্টে, তার কি উইক অফ জেস্টেশন কি ছিল, পার্টিকুলার কোন কোন ড্রাগ কতদিনের জন্য ইউজ করতে দেওয়া হয়েছে, সেটা ওরা রেজিস্ট্রি মেনটেন করে, সেটা আগেই ছিল। নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে রিস্ক সামারি, পাশে একটা স্টার মার্ক হয়েছে রিস্ক সামারি। তারপরে যেটা আছে ক্লিনিক্যাল কনসিডারেশন, অ্যান্ড এই রিস্ক সামারি অ্যান্ড ক্লিনিক্যাল কনসিডারেশনটা যেখান থেকে এসছে, সেই ডেটাগুলো যেখান থেকে ওরা ইনফারেন্স তৈরি করেছে বা মন্তব্য তৈরি করেছে যে এটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে, সেই ডেটাটা কোত্থেকে পেয়েছে, সেই ডেটার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ, একদম প্রচুর বিবরণ দিয়ে ডেটাটাকে লাস্টে অ্যাড করতে হবে। নেক্সট করো, এই যে প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রিটা কি, ওই যে বললাম
যে প্রেগন্যান্সি এক্সপোজার রেজিস্ট্রি কি থাকে, দেয়ার ইজ এ প্রেগন্যান্সি এক্সপোজার রেজিস্ট্রি দ্যাট মনিটর দ্য প্রেগন্যান্সি আউটকাম ইন উইমেন, প্রেগন্যান্সি আউটকাম ইন উইমেন এক্সপোজ টু দ্য ট্রেড নেম ডিউরিং প্রেগন্যান্সি। ওরা কিন্তু ড্রাগের কম্পোজিশনের ক্ষেত্রেও রাখেনি, ওরা পার্টিকুলার ট্রেড নেমের ক্ষেত্রে গেছে, কারণ এক একটা ট্রেড নেম এক এক রকম, অনেক সময় সল্ট এক এক রকম ইউজ করে। দে মে বি বায়োইকুইভ্যালেন্ট, একটা প্রিপারেশনের সাথে আরেকটা প্রিপারেশন দে আর বায়োইকুইভ্যালেন্ট, প্রায় সিমিলার কি বলবো বায়োঅ্যাভেলেবিলিটি তৈরি করে। অ্যাকশন মেকানিজম অফ অ্যাকশন তো সেম মলিকিউল, কিন্তু ডিফারেন্ট সল্ট, তো ট্রেড নেম আলাদা হতে পারে। তাহলে পার্টিকুলার ট্রেড নেমের এগেইনস্টে এরা বলেছে, অ্যান্ড ইনক্লুড স্পেসিফিক কন্ট্যাক্ট ডিটেইলস, ফোন নাম্বার, ওয়েবসাইট এটসেট্রা। নেক্সট, এবার রিস্ক সামারিতে কি বলেছে দেখ, নো ড্রাগ সিস্টেমিক অ্যাবজর্পশন। এবার তোর মনে হতে পারে তাহলে লোকাল রুটে ইউজ হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে বলছে যে সিস্টেমিক অ্যাবজর্পশনই হবে না, এরা কিন্তু এক ধাপ পিছিয়ে গেছে মানে কোনো ড্রাগ দেখা গেল যে হয়তো, যেমন ধর অট্রিভিল তোরা ইউজ করছিস জাইলোমেটাজোলিন, ইট ইজ অ্যান nasal decongestion, কিন্তু মেকানিজম অফ অ্যাকশন, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, কোন রিসেপ্টরের উপর কাজ করে? জাইলোমেটাজোলিন, নেফাজোলিন, অক্সিমেটাজোলিন, আলফা 1 স্টিমুল্যান্ট হবে না ইনহিবিটর হবে?